নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল। তো বন্ধুরা, এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে রাজ্য বাজেট ২০২৫-এ কৃষকদের জন্য কি নতুন ঘোষণা হতে পারে, এবং এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত চাষিরা পেঁয়াজ চাষ করছেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। এছাড়াও ১ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো বন্ধুরা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। রাজ্য বাজেটে কৃষকদের জন্য নতুন ঘোষণা, ১ লক্ষ রেশন কার্ড বাতিল, পেঁয়াজ চাষিদের সুখবর। কলকাতা, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষি কাজের উপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৩টি কিস্তি মিলিয়ে মোট ৬,০০০ টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের ২টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে দেওয়া শুরু হবে। প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে সমস্ত কৃষকদের ১৭ নম্বর এবং ১৮ নম্বর কিস্তির টাকা পেন্ডিং ছিল তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে।
জমা করার 7 দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হচ্ছে। দাম নাগালে রাখতে 25 টনের পেঁয়াজের গোলা তৈরি করবে রাজ্য, ঘোষণা মন্ত্রী বেচারাম মান্নার। পেঁয়াজ উৎপাদন বাড়াতেও সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। বাংলায় এবার পেঁয়াজের গোলা তৈরি করবে রাজ্য সরকার। মোট 25 টন পেঁয়াজ সংরক্ষণ সম্ভব হবে, এই কথাই জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার উলুবেড়িয়া পুরসভা চত্বরে সুফল বাংলার স্থায়ী বিপণন কেন্দ্রে উদ্বোধনে গিয়েছিলেন মন্ত্রী। রাজ্যে বিভিন্ন সময়ে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকে। সাধারণ মধ্যবিত্ত বাসিন্দাদের মধ্যে পেঁয়াজ কিনতে পকেটের অনেক কড়ি খসাতে হয়। সেসব দিক ভেবেই এবার পেঁয়াজের দাম কমাতে উদ্যোগী রাজ্য। রাজ্যবাসীকে সুলভ মূল্যে পেঁয়াজ খাওয়াতে উদ্যোগ নিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। সেই জন্য তারা পেঁয়াজ গোলা তৈরি করছে। সেখান থেকে পেঁয়াজ বাংলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে। বেচারাম মান্না বলেন, আমরা আপাতত 7টি পেঁয়াজ গোলা তৈরি করছি। রাজ্য জুড়ে সেখানে 25 টন পেঁয়াজ সংরক্ষণ সম্ভব হবে। ধীরে ধীরে তা আরও বাড়ানো হতে পারে। হাওড়া, বলাগড়, নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই 7টি পেঁয়াজ গোলা তৈরি হবে। পরে আরও গোলা বাড়ানো হবে। পেঁয়াজ উৎপাদন বাড়াতেও সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। রাজ্যে পেঁয়াজ বীজ উৎপাদন হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আরও জানান, রাজ্যে এই মুহূর্তে স্থায়ী এবং অস্থায়ীভাবে 646টি সুফল বাংলার বিপণন কেন্দ্র রয়েছে রাজ্যে। এই সুফল বাংলার স্থায়ী বিপণন কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 82। এছাড়া 458টি অস্থায়ী কেন্দ্র আছে। যখন আলুর দাম বেড়ে গিয়েছিল হাওড়া, কলকাতা সহ আশেপাশে, তখন আরও 106টি অতিরিক্ত অস্থায়ী বিপণন কেন্দ্র খোলা হয়েছিল। তাই সব মিলিয়ে মোট এই মুহূর্তে 646টি সুফল বাংলা কাজ করছে। মন্ত্রী আরও জানান, নতুন স্টলের জন্য দিন 15-র মধ্যে আরও 50টি নতুন গাড়ি কেনা হচ্ছে। উলুবেড়িয়ার এই সুফল বাংলা বিপণন কেন্দ্রে তুলাইপঞ্জি, কালো নুনিয়ার মতো সুস্বাদু চাল পাওয়া যাবে। মন্ত্রী পুলক রায় বলেন, আমাদের এখানে যেসব জায়গায় সবজি আলু চাষ হয় সেখানকার কৃষকরা যদি এই বিপণন কেন্দ্রে রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে তাদের কাছ থেকেও পণ্য কেনা হবে। পোলট্রি ফার্মের মালিকরাও রেজিস্ট্রেশন করলে তাদের থেকে ডিম সহ পণ্য কেনা হবে। সকাল 7:30টা থেকে রাত 9টা পর্যন্ত এই বিপণন কেন্দ্রে খোলা থাকবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য। এছাড়াও ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ। বায়োমেট্রিক চালু হতেই খোঁজ নেই 1 লক্ষ রেশন গ্রাহকের, বাতিল কার্ড। কোচবিহার জেলায় গত 3-4 মাসের মধ্যে প্রায় 1 লক্ষ রেশন গ্রাহকের কার্ড বাতিল করা হয়েছে। এই গ্রাহকরা তাদের কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করাতে আসেননি। এদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করার পরেও কোনো সন্ধান না পেয়ে কার্ডগুলি বাতিল করা হয়েছে। এই বিশাল পরিমাণ কার্ড বাতিল হওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি ভুয়ো কার্ডধারীরা এতদিন রেশন তুলছিলেন? যদিও এই বিষয়টি নিয়ে আধিকারিকরা মুখ কুলুপ এঁটেছেন। কোচবিহার জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার বলেন, জেলায় এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় 3 লক্ষ মানুষের রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করিয়ে নেওয়ার বাকি রয়েছে। তবে এদের মধ্যে অনেকেই বাইরে কাজে রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবার অনেক শিশু রয়েছে যাদের এখনও আধার কার্ড হয়নি। তবে এর বাইরেও প্রায় 1 লক্ষ মানুষের কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাদের ট্রেস করা যায়নি। যদিও এর পিছনে সঠিক কী কারণ তা অবশ্য তিনি জানাননি। কোচবিহার জেলায় এই মুহূর্তে 29,54,000 গ্রাহক রয়েছেন,
তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ বা বায়োমেট্রিক করানোর কাজ চলছে। আর এই প্রক্রিয়ার মধ্যে ধরা পড়েছে লক্ষাধিক ভুয়ো কার্ড। জেলায় এখনও প্রায় 3 লক্ষ গ্রাহকের বায়োমেট্রিক কাজ বাকি রয়েছে। খাদ্য দপ্তর বলছে, সঠিক ব্যক্তি যাতে নিজের রেশন নিজে তুলতে পারেন তার জন্যই এই অবস্থা। বায়োমেট্রিক করা থাকলে এই কার্ড দিয়েই দেশের যে কোনো রাজ্যে একজন গ্রাহক রেশন তুলতে পারবেন। এখন প্রশ্ন উঠছে, এই বিশাল সংখ্যক ভুয়ো কার্ডধারীরা কারা? এর সঙ্গে কি রেশন দুর্নীতি জড়িয়ে রয়েছে? বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আগে এই সব কার্ড দিয়ে রেশন তোলা হতো, যদিও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি। 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হয়েছে রাজ্য বিধানসভায়। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ও অন্যান্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের 3য় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে, তাই অনেকেই মনে করছেন এবারেই ভাতা বৃদ্ধি করা হতে পারে। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমিতে ফসল উৎপাদন করছে তা দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে খুবই কম। এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে, রাজ্য বাজেট 2025-এ আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে, বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে। 1200 টাকার পরিবর্তে 2,000 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করা হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।